বড় অঙ্কের ডিলিং মমতা ব্যানার্জির সঙ্গে হয়ে আছে। মমতা ব্যানার্জি অব্দি পৌঁছবে এগুলো, আপনি চিন্তা করবেন না। সবটাই মমতা ব্যানার্জি জেনেই হয়েছে। কোনো কেলেঙ্কারি, কোনো দুর্নীতি, এমন কোনো দুর্নীতি কেলেঙ্কারি নেই তৃণমূল কংগ্রেসে যেগুলো মমতা ব্যানার্জি জানতেন না। সতী সাজার চেষ্টা করে এখন আর লাভ নেই, সব ফাঁস হয়ে গেছে। মমতা ব্যানার্জি কিন্তু নিজে বলতে চালু করেন যে আমি সারা রাত ধরে ফোনে মনিটরিং করেছি। কি মনিটরিং করেছে? এখানে এই দণ্ড মহোৎসব তলায় যে প্রণামী পড়ে, সেই প্রণামীর একটা বৃহৎ অংশ নির্মল ঘোষের বাড়িতে, এমএলএ নির্মল ঘোষের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে মূল গল্পের শুরুয়াত। আমি আপনাদের আসল ঘটনাটা বলি। বুদ্ধদেব ভট্টাচার্যের একটা কথা মনে আছে, দে পেড দেয়ার ওন কয়েন। কষ্ট হচ্ছে এখন অভিষেকবাবু, মনে করে দেখুন বিজেপির সেই সমস্ত ছেলে মেয়েদের কথা। দেখুন, যা খবর আছে বা আমরা দীর্ঘদিন ধরে যে খবর পেয়ে আসছিলাম, তাতে দেবরাজের সঙ্গে যোগাযোগ ছিল তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় মাথারই, মানে যিনি মমতা ব্যানার্জিরও মাথা হয়ে বসেছিলেন, তার সঙ্গেই দেবরাজের প্র্যাকটিক্যালি যোগাযোগ। স্যার, প্রথমে একটু দেবরাজ বাবুকে দিয়ে শুরু করা যাক। তার কারণ এই যে দেবরাজ, যিনি নাকি অদিতি মুন্সির স্বামী, তাকে গ্রেপ্তার করা হলো এবং তার বিরুদ্ধে একাধিক তোলাবাজির অভিযোগ রয়েছে। তবে যেরকমটাই শোনা গিয়েছে যে তার একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়, কিন্তু সেই মোবাইল ফোন তদন্তকারী অফিসারদের হাতে আসার ঠিক কিছুক্ষণ আগেই হয়তো তিনি বুঝতে পারেন এবং তার চ্যাট হিস্ট্রি ডিলিট করা রয়েছে। কোনো বড় সড়ো মাথাকে আড়াল করার জন্যই কি এই চ্যাট হিস্ট্রি ডিলিট? দেখুন, যা খবর আছে বা আমরা দীর্ঘদিন ধরে যে খবর পেয়ে আসছিলাম, তাতে দেবরাজের সঙ্গে যোগাযোগ ছিল তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় মাথারই, মানে যিনি মমতা ব্যানার্জিরও মাথা হয়ে বসেছিলেন, তার সঙ্গেই দেবরাজের প্র্যাকটিক্যালি যোগাযোগ। তো অবশ্যই সেই ফোনে নিশ্চয়ই কিছু এমন থেকে থাকবে যার জন্য মানে চ্যাট হিস্ট্রি ডিলিট করতে হলো। আদারওয়াইজ তো চ্যাট হিস্ট্রি ডিলিট করার কোনো প্রয়োজন পড়তো না। দেবরাজ একটা অতি সাধারণ ছেলে ছিল। আমাদের হাতেই ওর ছাত্র রাজনীতির শিক্ষা। আমার সজল ঘোষ আমাদের সকলের যিনি নেতা, কিন্তু তারপরও পূর্ণেন্দুবাবু সেক্রেটারি ছিলেন, মন্ত্রী থাকাকালীন শ্রমমন্ত্রী ছিলেন তখন পূর্ণেন্দুবাবু। তারপরেই একটা পট পরিবর্তন হলো হঠাৎ করে। পূর্ণেন্দুবাবুর সঙ্গে কোনো সমস্যায় ও ছেড়ে দিয়ে বেরিয়ে গিয়ে নির্দল কাউন্সিলর হয়ে দাঁড়ালো, না কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে তখন সবে আমাদের বাংলার তথাকথিত যুবরাজ, তিনিও উঠে আসছেন। দিদিমণি তাকে হেলিকপ্টারে করে আইনে নামিয়ে দিয়েছেন। উনিও তখন খুঁজছেন বাংলায় কোন কোন রত্নকে খুঁজে পান তার টিম করার জন্য। প্রথমে তো আমরা বলতাম লাল চুল কানে দুল, তার নাম হুয়া তৃণমূল। ওই ধরনের লোক খুঁজতে খুঁজতে উনিও দেবরাজকে পান। কাকতালীয়ভাবে দেবরাজের সঙ্গে তার সম্পর্ক। তারপর তো শুনেছি অনেক কিছু দেবরাজ করেছে তার ছত্রছায়ায় থেকে। মানে এক ধরনের ধরুন, মানে এই জেলার প্রায় বাদশা হয়ে উঠেছিল। রাজ্যের বিভিন্ন পুলিশ, এসপি, ওসি, ডিসি সব ওর কথায়, এবং সেই ফিনান্স, যদিও এগুলো আমার শোনা কথা, ফিনান্স পৌঁছতো যুবরাজের কাছে, কালেক্টর হিসেবে কাজ করেছে। তাই জন্যই হয়তো ধরা পড়ার ভয়ে চ্যাট হিস্ট্রি ডিলিট করতে হয়েছে। অপরদিকে দেখা যাচ্ছে যে ডিম বেগুন খেয়ে এবারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন মহুয়া মৈত্র। মমতা বন্দ্যোপাধ্যায় বাঘের বাচ্চা, বিজেপি বেগুনের বাচ্চা, বিজেপিকে তুলোধনা করলেন তিনি। কি বলবেন? উনি যে কখন কাকে কিসের বাচ্চা বলেন তো বুঝে উঠতে পারি না। অ্যাকচুয়ালি খুঁজে দেখুন উনি নিজে কিসের বাচ্চা, আমার তো ওটা খুঁজে দেখতে ইচ্ছে করে। শুনুন, এই মহুয়া মৈত্রকে কী জিনিস আমরা খুব ভালো চিনি। যখন প্রথম এখানে উড়ে এসে জুড়ে বসলো তৃণমূল ভবনে, হঠাৎ ছপং করে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, তখন থেকেই আমরা জানি। এটা ইংরাজি ভালো বলতেন, সেই ইংরাজি বাংলায় এসে সেই ইংরাজির দক্ষতা দেখিয়ে উনি মমতা ব্যানার্জির কাছাকাছি পৌঁছে গেলেন, যুবরাজের কাছাকাছি পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে তারপর ওনার উত্থানের সিঁড়ি হলো। কিন্তু এই মানে তৃণমূল কংগ্রেসটা কেন ধসে পড়লো? তৃণমূল কংগ্রেসটা ধসে পড়ছে এটা আমরা দেখতে পেয়েছিলাম আজকে থেকে প্রায় 12 বছর আগে।
এই মহুয়া মৈত্র স্টাইলের মালগুলো, আমি মাল মানে কোনো বাজে অর্থে কোনো মহিলার উদ্দেশ্যে ব্যবহার করছি না, আমি রাজনীতিতে এটা চলতি কথা। এই মহুয়া মৈত্র টাইপের মানুষগুলো যখন আনাগোনা তৃণমূল ভবনে বাড়তে চালু করলো, কালীঘাটের আশপাশে বাড়তে চালু করলো, আমরা বুঝতে পারলাম এ পার্টি আবার ফ্লাইটে উঠছে, এ পার্টির নিচের থেকে চাকা উঠে গেছে। 12 বছর ধরে বুঝেছি, 7 বছর অপেক্ষা করলাম, 7 বছর দেখতে থাকলাম যে যাচ্ছে, মাটি থেকে সম্পূর্ণ কানেকশানটা মিটে গেল। মহুয়া স্টাইলের দিল্লি থেকে বাইরে থেকে লোক এসে এখানে নেতা হতে চালু করলো। মাটির যে সয়েলের নেতাগুলো ছিল, সিঙ্গুরের রবীন্দ্রনাথ ভট্টাচার্য, ধরুন পানিহাটির আরও এরকম কামারহাটি, মানে বিভিন্ন জায়গার আছে, তখনই কিন্তু আমরা বুঝতে চালু করলাম। তাই এই পচা জিনিসগুলো, মহুয়া মৈত্র নামক পচা জিনিসগুলোর জন্য কিন্তু তৃণমূল কংগ্রেসটা উঠেছে। আরও একজনের নাম এখানে উল্লেখ মানে করার কথা অবশ্যই, তিনি হচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। আরবানা নিয়ে প্রচণ্ড রকমের একদম জল্পনা কল্পনা থেকে শুরু করে সংবাদ শিরোনামে রয়েছেন তিনি। আরবানাতে ফ্ল্যাট কিনতে গেলে যোগ্যতার প্রয়োজন হয়, শুধুমাত্র তাই নয়, তিনি উল্লেখ করেছেন যে তিনি অমিতাভ বচ্চনের সঙ্গে ফিল্ম করেছেন, 200টারও বেশি সিনেমা করেছেন, আরবানায় ফ্ল্যাট কিনেছেন নিজের যোগ্যতায়। এর আগে কেউ নাকি অমিতাভ বচ্চনের সঙ্গে সিনেমা করেননি। আমার মনে হয়, আমার কাছে যা খবর আছে, এই ইন্টারভিউটার খবর অমিতাভ বচ্চনও পেয়েছেন, আর পাওয়ার পর উনি নাকি লজ্জায় 3 দিন বাড়ি থেকে বেরোচ্ছেন না, যে রচনা ব্যানার্জির সঙ্গে সিনেমা করেছেন, এই লজ্জায়। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি তৃণমূল ভবনের দখল নিলেন এবং তার শিবিরও সেখানে গেল এবং সেখানে তৃণমূল ভবন নিজেদের মতন করে নিল। কোন ঠাসা মমতার কালীঘাট পন্থী তৃণমূল? ঋতব্রত জানিয়ে দিলেন যে আমরাই তৃণমূল, এটাই আমাদের কার্যালয়। কিভাবে দেখছেন বিষয়টিকে? আজকে মমতা ব্যানার্জিকে একবার সামনে পেলে বলার ইচ্ছে ছিল যে দেখ কেমন লাগে। মানে আমি আমার ছেলেকেও গল্প করছিলাম যে বাবু, এই দিনও দেখতে হলো এই পৃথিবীতে দাঁড়িয়ে বেশ কিছু এমন জিনিস আমরা আমাদের এই জীবনটায় দেখেছি, যেগুলো আমাদের পূর্বপুরুষরা দেখেনি বা আগামী ভবিষ্যতে হয়তো দেখবে না। লকডাউন দেখেছি, কোভিড দেখেছি, যুদ্ধ দেখছি, আরও অনেক কিছু দেখেছি। আর এই মাটিতে দাঁড়িয়েই এটাই দেখতে হলো যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিপিএম থেকে এসে মমতা ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেস থেকে বার করে দিল, বহিষ্কার করে দিল মমতা ব্যানার্জিকে। এটাও এই মাটিতে দাঁড়িয়েই দেখতে হলো। আর ঋতব্রতদের সম্পর্কে আমার বিশেষ বলার কিছু নেই, করছে নিশ্চয়ই কোনো রাজনৈতিক সমীকরণ আছে এখানে। আর এখানে আমি আজকে আপনাদের বলে গেলাম, আমি এই ঋতব্রতদের এই কাজটায় একটা বিরাট বড় রাজনৈতিক গন্ধ পাচ্ছি। কী গন্ধ পাচ্ছি এক্ষুনি আপনাদের বললাম না, আর যদি আগামী দিনে বলি কখনো কী গন্ধ পেয়েছিলাম, সেটা ক্যাম্পেন কলিংয়ের আপনাকেই বলবো, এটাও কথা দিয়ে রাখলাম। অনেক ধন্যবাদ দাদা। তবে অনেকেই এই সমস্ত ঘটনাবলীর সঙ্গে কোথাও না কোথাও ইন্দিরা গান্ধীর 4 বছরের ঘটনাবলী, যেই সময়ে সঞ্জয় গান্ধীর সঙ্গে তার উত্থান এবং তারপরে তাকেই তার পার্টি থেকে বহিষ্কার এবং ইন্দিরা এই ধরনের একটি পার্টির হঠাৎ করে অভ্যুত্থান, আবার পুনরায় ইন্দিরা গান্ধীর ফিরে আসা, এইরকম ধরনেরও রাজনৈতিক সমীকরণ এর একটি আভাস দেখতে পাচ্ছেন। আপনি কি মনে করেন এটা কি কিছুটা সেই সঙ্গেই সিমিলার? এটা মমতা ব্যানার্জিকে প্রমোট করতে যারা দীর্ঘদিন মমতা ব্যানার্জির খেয়েছে, তাদের মধ্যেকার কিছু লোক এই ধরনের একটা সমীকরণের ইঙ্গিত মার্কেটে ছাড়তে চাইছে। এই সমীকরণের ইঙ্গিতটা ছাড়ার মানে হলো বা বক্তব্য হলো যে মমতা ব্যানার্জি আবার ব্যাক করবে, যেরকম ইন্দিরা গান্ধী কংগ্রেস করে ব্যাক করেছিলেন। এগুলো যারা করছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আমি আমার ক্ষুদ্র রাজনৈতিক জীবনে, আজকে আমার 33 বছর রাজনৈতিক জীবন, আমি তাতে দাঁড়িয়ে, আর আমি মাটি থেকে রাজনীতি করেছি, এখনও আমি মাটিতে রাজনীতি করি। আমি আপনাদের একটা কথা বলে দিয়ে গেলাম, মমতা ব্যানার্জি এই জীবনে আর রাজনৈতিকভাবে ব্যাক করতে পারবে না। অন্যদিকে একটু আগেই যুবরাজের কথা হচ্ছিল, তথাকথিত যুবরাজ, তো সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করলেন সোশ্যাল মিডিয়াতে এসে। তিনি পোস্ট করছেন, লাইভ করছেন, একের পর এক কথা বলছেন। তিনি বলছেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে তার ঘনিষ্ঠ যারা রয়েছেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। ইতিমধ্যেই প্রায় 2 সপ্তাহের মধ্যে 15 জনকে, এমন কাউকে গ্রেফতার করা হয়েছে যারা অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত।
এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও অভিযোগ করেছেন যে বাড়িতে ঢুকে রীতিমতো মা বোনেদের সঙ্গে দুর্ব্যবহার করছেন যারা গ্রেফতার করতে আসছেন সেই সমস্ত অফিসাররা। তার এই অ্যালিগেশন সেই সম্পর্কে কি বলতে চান? দেখুন, প্রথম কথা হচ্ছে অভিষেক ব্যানার্জির কোনো কথা উত্তর দেওয়ার মতো মানসিকতা আমার নেই। ওকে আমি কোনো নেতা বলে মনেই করি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ওর ঘনিষ্ঠদেরকে গ্রেপ্তার করবে না তো কাদের গ্রেপ্তার করবে? আমাদের ঘনিষ্ঠদেরকে। ওর ঘনিষ্ঠদের মাধ্যমেই তো যত চুরি চামারি টাকা পয়সা রাখা এদিক ওদিক টাকা পয়সা সাইফুন করাগুলো করেছে, তো ওদের ধরবে না তো কাদের ধরবে? ওদেরকেই তো ধরতে হবে। আর এই মা বোনেদেরকে বেইজ্জত করা বা মা বোনেদেরকে সঙ্গে অপমান করা বাড়ি গিয়ে এইসবের যা কথা উনি যে বলছেন, ভুলে গেলেন অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের ছেলেদের সঙ্গে কি করেছেন 21-এর পর? 21-এ ইলেকশন জিতে যাওয়ার পর ঘরে ঢুকে ঢুকে তৃণমূল কংগ্রেসের মা বোনেদেরকে ধর্ষণ করিয়েছেন, খুন করিয়েছেন। বিজেপির মানুষের কর্মীদের ঘরে ঢুকে ঢুকে মা বোনেদেরকে ধর্ষণ করিয়েছেন, খুন করিয়েছেন, ছেলেদেরকে মায়ের সামনে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছেন, মাথায় ইঁট মেরে থেঁতলে দিয়েছেন, ছেলেকে বেঁধে রেখে মাকে বউকে রেপ করেছেন তার সামনে। ভুলে গেছেন নাকি? বিজেপি তো তা করেনি। আর কারোর বাড়িতে রেড করলে তার মা বোনরা যদি পুলিশকে বাধা দিতে আসে তখন তাদেরকে সরানোটাও পুলিশের কাজ। মহিলা পুলিশরা সরাচ্ছে, আপনাদের মতো ছেলে পুলিশ দিয়ে পুরুষ পুলিশ দিয়ে মহিলাদেরকে ট্রিট করা হচ্ছে না। ভুলে গেছেন নাকি? বুদ্ধদেব ভট্টাচার্যের একটা কথা মনে আছে, দে পেড দেয়ার ওন কয়েন। কষ্ট হচ্ছে এখন অভিষেকবাবু, মনে করে দেখুন বিজেপির সেই সমস্ত ছেলে মেয়েদের কথা। এদিকে প্রাথমিক নিয়োগ সেইখানে যে বিপুল পরিমাণ পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির মাস্টারমাইন্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই সব কিছুই জানতেন, এমনটাই এবারে পাল্টা অভিযোগ করলেন। কে অভিযোগ করলেন? এই যে নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মিডলম্যান হিসাবে চিহ্নিত তাপস মণ্ডল। হঠাৎ করে এই ভূতের মুখে রাম নাম কেন? ভূতের মুখে রাম নাম না, ব্যাপারটা হচ্ছে ওনারা একটা প্রেশারে তো থাকতেন যে মাথার উপরে মমতা ব্যানার্জি এই নিয়োগ দুর্নীতি চালাচ্ছেন, নিচে অভিষেককে কালীঘাটের কাকুর কাছে টাকা জমা দিতে হচ্ছে আমাদেরকে, না দিলে আমরাও মার্ডার হয়ে যাব। ওনারা এই দুর্নীতি কেলেঙ্কারির ডান হাত বাঁ হাত হতে পারেন, কিন্তু মাস্টার মাইন্ড বা মাথা তো অন্য জায়গায় ছিল, সেই একটা ভয় থাকতেন। এবার ভয়টা কেটেছে, ভয়টা কাটার পর এবার ওনারা বুঝছেন যে এখন যদি আমরা উগড়ে দিই তাহলে বিজেপির যদি আমাদের ওপর একটু সিম্প্যাথি হয়, তাই জন্যই ভূতের মুখে রাম নাম হচ্ছে। এসব বলে কোনো লাভ নেই। যা দুর্নীতি করেছেন উনি সাজা পাচ্ছেন, ওনার সঙ্গে উনি কোর্টে বলুন যে মমতা ব্যানার্জি সব জানতেন। মমতা ব্যানার্জি অবধি পৌঁছবে এগুলো, আপনি চিন্তা করবেন না। সবটাই মমতা ব্যানার্জি জেনেই হয়েছে। কোনো কেলেঙ্কারি, কোনো দুর্নীতি, এমন কোনো দুর্নীতি কেলেঙ্কারি নেই তৃণমূল কংগ্রেসের যেগুলো মমতা ব্যানার্জি জানতেন না। সতী সাজার চেষ্টা করে এখন আর লাভ নেই, সব ফাঁস হয়ে গেছে। অন্যদিকে সেবাশ্রয় নিয়েও একাধিক দুর্নীতির আস্তে আস্তে সেই ঝুলি থেকে বিড়াল ছানা বেরিয়ে আসার মতন বেরিয়ে আসছে। এমনকি লাইসেন্স না থাকা সত্ত্বেও এই রকম ধরনের একটি স্বাস্থ্য সংক্রান্ত কর্মসূচি কিভাবে দিনের পর দিন চালনা করা হয়েছিল, সেটাই এখন সবথেকে বড় প্রশ্নচিহ্নের মুখে। অ্যাকচুয়ালি অন্যরা এটাকে নিজেদের বাপের রাজ্য ভেবে নিয়েছিল যে আমাদের লাইসেন্সও লাগবে না, আমরা তো রাজা আর বাকিটা তো প্রজা, আমাদের আবার কিসের লাইসেন্স, আমরা তো লোককে লাইসেন্স দিই, এরম একটা মনোভাব ছিল। সেই জন্য ওনারা ভুলে গেছেন ভারতবর্ষে বিচার ব্যবস্থা এখনও আছে, ভারতবর্ষে সরকার আছে, ভারতবর্ষে আইন আছে। তাই জন্য লাইসেন্স ফাইসেন্স সব কিছু ছাড়া করেছেন। এখন এবার ওনারা বুঝতে পারছেন, যে কত ধানে কত চাল, যে আমাদের সমস্ত কর্মকাণ্ডই যে আতস কাছের নিচে আছে। এইবার ওনারা টের পাচ্ছেন। এই কারণেই খেপে গিয়ে এখন তো অভিষেক ব্যানার্জি এই মাঝে মাঝে রেগে উঠছেন না, ওটা অ্যাকচুয়ালি ওনার ভেতরে প্রেশার বাড়ছে, ফ্রাস্ট্রেশন প্রেশার বাড়ছে যে কবে আমি ঢুকি, কবে পিসিমণি ঢোকে, এই প্রেশারে এইগুলো রিয়্যাক্ট করছে, আর কিচ্ছু না।
অবশ্যই একটু পানিহাটির দিকে নজর ঘোরাতেই হয়, তার কারণ আপনি নিজে পানিহাটির এবং এই গোটা এলাকার ভূমিপুত্র বলা যেতে পারে। এখান থেকে আপনার কর্মজীবন এবং আপনার মানে ব্যক্তিগত জীবন সব কিছুই এই গোটা অঞ্চলটিকে ঘিরে। তবে সেখানে আরজিকর যে মামলা, অভয়ার যে কেস, সেখানে একটি বড়সড় আপডেট সামনে এলো এবং বিস্ফোরক অভিযোগ করছেন পানিহাটির বিধায়িকা রত্না দেবী এবং অবশ্যই অভয়ার বাবা কাকু। তারা বলছেন তাদের কাছে যিনি ফরেন্সিক আধিকারিক, নাম প্রকাশে অনিচ্ছুক, তার একটি চিঠি আসে। সেই চিঠিতে পরিষ্কারভাবে এটি তাদের কাছে অভিযোগের সুরেই জানানো হয়েছে যে তৎকালীন অভয়ার দেহের যে ভিসেরা, যেগুলোকে সংগ্রহ করে রাখা হয়েছিল, সেই ভিসেরার রিপোর্ট সম্পূর্ণভাবে লোপাট করে দেওয়ার জন্য, সেগুলিকে বদল করে দেওয়ার জন্য তাদের ওপরে একটি এক্সট্রিম প্রেশার ছিল এবং কার নির্দেশে এই গোটা বিষয়টি সংগঠিত হয়, সেই নাম উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই অভয়ার ভিসেরা রিপোর্টকে ট্যাম্পার করা হয়। কি বলবেন? দেখুন, এখন তো প্রকাশ্যে এটা এসে গেছে যে অ্যাকচুয়ালি ওই ঘটনার সঙ্গে আবেশ ব্যানার্জি জড়িত। তো স্বাভাবিকভাবেই আবেশকে বাঁচানোর জন্য এবং তার সঙ্গীদের বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির হস্তক্ষেপ করাটাই বাঞ্ছনীয়। আমি তো প্রথম থেকেই বলছি যে সম্পূর্ণ ঘটনাটা নেপথ্যে এই পুরো মামলাটা ধামাচাপা দেওয়ার বা শেষ করার পেছনে নেপথ্যের কারিগর হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এই কথাগুলো ইন্টারভিউতে বলার দুদিন পরেই মমতা ব্যানার্জি কিন্তু নিজে বলতে চালু করেন যে আমি সারা রাত ধরে ফোনে মনিটরিং করেছি। কি মনিটরিং করেছে? আমি তো এর আগের দিন আপনাদের টিভিতেই বলেছি মনিটরিংটা উনি কী করেছেন। উনি মনিটরিং করে যদি আমি বুঝতাম যে বিনীত গোয়েলদের অপসারিত করেছে, ওদেরকে শুভেন্দু অধিকারীর মতো নাম সাসপেন্ড করেছে, করে তদন্তটা যাতে হয় সে কাজ করেছে, তাহলে আমি বুঝতাম। তো মমতা ব্যানার্জির মনিটরিংয়ে যদি সম্পূর্ণ তদন্তটা নষ্ট হয়ে গিয়ে সারা বিশ্ব খেপে গিয়ে আন্দোলনে নামে, তাহলে মমতা ব্যানার্জির করিশ্মা কোথায়? তাহলে মানে মমতা ব্যানার্জি এটার উল্টোটা করতে চেয়েছেন, তদন্তটা যাতে না হয় সেই কাজটা করতে চেয়েছেন, আবেশ ব্যানার্জিকে বাঁচানোর চেষ্টা করতে। তো প্রমাণিত, ওদের কথা তো একদম, রত্নাদেবীর কথা, অভয়ের বাবা মার কথা তো অক্ষর অক্ষরে সত্যি। এমনকি সিবিআইয়ের ভূমিকা নিয়েও একাধিকবার এর আগে মানে প্রশ্ন উঠেছে। সীমা পাহুজা যিনি আধিকারিক ছিলেন সিবিআইয়ের, তার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন জাস্টিস, বর্তমানে বিজেপির এমপি। তিনি সরাসরি বলেন যে এই ঘটনাতে সীমা পাহুজারও কিছু নিশ্চয়ই ভূমিকা রয়েছে। অপরদিকে দেখা যাচ্ছে 3:58 একজনকে দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে, কিন্তু সেটা নাকি সিবিআই কোনো তদন্তের আওতাতেই রাখেনি। এই বিষয়টিকে কীভাবে মানে বিশ্লেষণ করতে চান? এবং সীমা পাহুজা যে এই তদন্তে ঢিলেমি করেছেন এবং ইচ্ছাকৃত এই মামলাকে, তদন্তকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছেন, এটা বহু আগেই প্রমাণিত হয়েছে। অভিজিৎবাবু বলার অনেক আগে থেকেই আমরা বলেছি এবং সেটা প্রমাণিতও তার কর্মকাণ্ডে। তো এই যে সিসিটিভিতে আরেকজনকে দেখা গেছে, সেটাকে তদন্ত করার প্রয়োজন মনে করেননি এবং এছাড়াও আরও অনেক এমন ঘটনা ওই দিনকের আছে যেগুলো সিবিআই চোখের সামনে দেখেও ইগনোর করে গেছেন। এর নেপথ্যেও আমার ধারণা কোনো বড় অঙ্কের ডিলিং মমতা ব্যানার্জির সঙ্গে হয়ে আছে। আগামী দিনে কি সেই সমস্ত পর্দাফাঁস হবে বলেই আশা করেন? শুভেন্দু অধিকারী যতদিন বেঁচে আছে, শুভেন্দু অধিকারীর মা যতদিন বেঁচে আছে, অভয়ার বাবা মা যতদিন বেঁচে আছে, আমরা যতদিন বেঁচে আছি, অভয়া মামলা নিষ্পত্তি শুভেন্দু অধিকারী করবে করবে করবে। শেষ প্রশ্ন, একটি অপ্রিয় ঘটনা সামনে এসেছে এবং যেটা নিয়ে ইতিমধ্যে বিরোধীরা সেটাকে নিয়ে তাদের মানে তথাকথিত যারা যে সমস্ত কুৎসা, সেই সমস্ত কুৎসা করতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। ফেসবুক পোস্টে বেশ কিছু ব্যক্তিত্ব তারা সরাসরি রত্নাদেবীকে উল্লেখ করে বলছেন যে আর কত নিচে নামবেন ইত্যাদি। এবং যে বিষয়টিকে ঘিরে গোটা ব্যাপারটি, সেটি হচ্ছে একটি মন্দিরের প্রণামী বাক্সের যে অর্থ, সেই অর্থ বিধায়িকার সামনে গুনতে হবে, এরকম নাকি বলেছিলেন শেখরবাবু, অর্থাৎ অভয়ার বাবা, এই বিষয়টিকে নিয়ে। অবশ্যই গোটা ব্যাপারটিকে নিয়ে যথেষ্ট ক্ল্যারিফিকেশন দিয়েছেন রত্নাদেবী। তিনি বলেছেন আমাদের যা হারানোর আমরা হারিয়েছি, আমাদের নির্দিষ্টভাবে কোনো কিছুই পাওয়ার নেই এবং শুধুমাত্র তাই নয়, আমরা কার জন্য লোভ করব, আমাদের তো যা
একটাই মাত্র সন্তান ছিল, সে এখন তো নেই। তো আমাদের দ্বিতীয় কোনো সন্তান নেই বা এমন কেউ নেই যার জন্য আমরা মন্দিরের অর্থের লোভ করতে পারি। তবে আপনি কি বলতে চান বঙ্গবাসীকে এই বিষয়টি সম্পর্কে? দেখুন, এই ঘটনাটি আমিও জানি সম্পূর্ণটাই। অ্যাকচুয়াল ব্যাপারটা একটু অন্যদিকে ঘুরে গেছে। ব্যাপারটা ঠিক এরকম ছিল না। ব্যাপারটা ছিল প্রথম থেকেই একটা খবর বাজারে ছিল, দীর্ঘদিনের খবর, যে এখানে এই দণ্ড মহোৎসব তলায় যে প্রণামী পড়ে, সেই প্রণামীর একটা বৃহৎ অংশ নির্মল ঘোষের বাড়িতে, এমএলএ নির্মল ঘোষের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে মূল গল্পের শুরুয়াত। আমি আপনাদের আসল ঘটনাটা বলি। সবাই ক্লিয়ার করে বলতে পারেনি, আমিও বিশেষ কিছু বলিনি। এই ঘটনাটাতে যখন জানতে পারেন রত্নাদেবী বা তার হাজব্যান্ড, তখন আমাকেও ওনারা বলেছিলেন যে এই ব্যাপারটাকে বন্ধ করতে হবে। এই ব্যাপারটাকে বন্ধ করে একটা ট্রাস্ট তৈরি করতে হবে, যে ট্রাস্ট এই ফান্ডের রক্ষণাবেক্ষণটা করবে সারা বছর এবং মন্দিরেরও রক্ষণাবেক্ষণ করবেন। যিনি সেবায়েত আছেন তার সম্পর্কে অনেক রকম কথা বাজারে আছে, আমি সেসবের মধ্যে যেতে চাইছি না। যিনি সেবায়েত আছেন তিনি তার উপযুক্ত পারিশ্রমিক পাবেন। তিনি সারা বছর মন্দিরের পুজো আচ্ছা দেখা যা যা করবেন, সেই খরচা বাবদ তাকেও ট্রাস্টি টাকা দিয়ে দেবে। এইটা ছিল মূল ঘটনা, আর এইটা ছিল রত্নাদেবীর হাজব্যান্ডের মূল উদ্দেশ্য। এবার রইল যেটা নিয়ে আরও ট্রোল করা হচ্ছে, সিপিএম করছে, তৃণমূল করছে, সেটা হচ্ছে যে রত্নাদেবীর বাড়িতে নিয়ে গিয়ে ক্যাশ বাক্স গোনা হবে। এই কথাটা উঠেছিল। তার কারণটা কি ছিল? তার কারণ ছিল যে ওখানে মন্দিরে ওই দিন মেলার মধ্যে ওই ভিড়ে ওই জিনিসটা ওখানে বসে করা সম্ভব ছিল না। কোনো একটা থার্ড প্লেস খোঁজা হয়েছিল, মানে খুঁজেছিলেন রত্নাদেবীর স্বামী যে একটা থার্ড প্লেসে বসে হোক, ওই ভিড়ভাট্টার মধ্যে তো ওটা হয় না। আর মন্দিরের যিনি পুরোহিত ছিলেন তিনি ওই দিন বা তার আগের দিন থেকে পুজো নিয়ে এত ব্যস্ত ছিলেন, প্রচুর পরিশ্রান্ত ছিলেন। তো ওই দিন ওখানে ওই টাকাটা ওনাদের পক্ষে পুরোহিতদেরও গোনা সম্ভব ছিল না। আর ওনারা চেয়েছিলেন যে যেরকম প্রতি বছর ওই প্রণামীর বাক্স খুলে গুনে ওখান থেকে একটা অংশ নির্মল ঘোষের বাড়িতে যায় বলে খবর ছিল, সেইটা যাতে কেউ করতে না পারে, তাই প্রণামী বাক্সটাকে ওনারা আড়াল করে, মানে আগলে রাখার, একটা সিজ করে রাখার ব্যবস্থা করতে চেয়েছিলেন। সেক্ষেত্রে পুরোহিতের সামনেও বোধহয় হয়েছিল, খেয়াল পড়ছে না, যে ওটাকে একটা কোনো থার্ড প্লেসে প্রিজার্ভ রাখা হোক। পুরোহিত মশাই একদিন রেস্ট নিন, রেস্ট নিয়ে তারপরের দিন কোথাও একটা বসে ওটা গোনা হোক। তো ওখান থেকেই আশপাশ থেকেই কেউ একজন, বেশ কয়েকজন ছিল, আশপাশ থেকেই কেউ একজন বলেছিলেন তাহলে এক কাজ করুন, এমএলএ ম্যাডাম যেহেতু নিরপেক্ষ থাকবেন, তাহলে ওনার কাছেই রাখা হোক, ওনার বাড়িতে নিয়ে যাওয়ার কোনো প্রশ্ন কিন্তু সেই অর্থে ছিল না, বা ওনার বাড়িতে বসে গোনা হোক, পুরোহিত মশাই থেকে, ওনারা থেকে, আরও কেউ থাকার থাকলে থেকে এটা গোনা হোক। প্রসঙ্গটা ছিল এই রকম। এবার একটা কল রেকর্ডিং শোনা যাচ্ছে, তাতে কলে যিনি প্রশ্ন করছেন তিনি পুরোহিতকে প্রশ্ন করেছেন এবং পুরোহিত মশাই তার মতো উত্তর দিয়েছেন। এর মধ্যে কোনো অন্যায় ঠিক অর্থে আমি দেখিনি, কিন্তু প্রসঙ্গটা রাজনৈতিকভাবে ঘুরিয়ে দেওয়া হলো। প্রসঙ্গটা এমন দাঁড় করানো হলো যেমন এমএলএ ম্যাডাম বা তার হাজব্যান্ড নিতে চায়। এমএলএ ম্যাডাম কিন্তু এর মধ্যে কখনো কোনো কথাই বলেননি, ছিলেনই না এর মধ্যে। কথাটা ওনার হয়ে বলেছিলেন ওনার হাজব্যান্ড। ওনার কথা বলায় হয়তো থ্রোয়িং অফ টকে কিছু ভুল হতে পারে, ওনার কথা বলার ধরনটাই হয়তো কিছু ভুল হতে পারে, কিন্তু কোনো ব্যাড ইন্টেনশন ছিল বলে আমার মনে হয়নি। ওনার ইন্টেনশনটাই ছিল যে আমরা এখানকার বেশ কিছু সমাজের মাথাকে রেখে ট্রাস্টি করে দিয়ে যাতে এখানকার টাকা অন্য কারোর কাছে চলে না যায়, এখানকার টাকা এখানেই থাকুক। আর ওনার যেটা বক্তব্য ছিল সেটা হচ্ছে যে পৌরসভা প্রচুর টাকা, প্রায় 10-15 লাখ টাকা, 20 লাখ টাকা পৌরসভাকে এখানে খরচ করতে হয় এই মেলায়। প্রচুর রকম প্যান্ডেল, প্রচুর লোকের স্টল,
মানুষের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, জল, মেডিকেল, এসবগুলো পৌরসভা নিজের খরচে করে। তো ওনার বক্তব্য ছিল যে যদি এত টাকা ভগবানের উদ্দেশ্যে প্রণামীই পড়ে, তাহলে এই প্রণামীর টাকা দিয়েই তো এই খরচটা করা যেতে পারে। তাহলে সরকারি টাকাটা এখানে ব্যবহার হচ্ছে না, মানুষের টাকা দিয়েই মানুষের কাজটা হয়ে যাচ্ছে, সেটা করাই উচিত। এই টাকা অন্য লোকের বাড়িতে কেন যাবে, নেতা বা এমএলএর বাড়িতে কেন যাবে? এই মানুষের টাকা দিয়ে মানুষের কাজটা হোক, এটা ওনার বলার উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটাকে কে কীরমভাবে ভেবেছে, যে যার নিজের মতো করে ভেবে একটা গল্প বানিয়ে স্টোরি, আর একটা কল রেকর্ডিং। এই কল রেকর্ডিংটায় অনেকটাই ব্যাপারটা অন্যরকম হয়েছে, হয়তো আসল যেটা ভাবা হয়েছিল সেইটা প্রতিফলিত হয়নি। তবে কোথাও না কোথাও গিয়ে কি মনে হয় এই যে কল রেকর্ডিং হঠাৎ করে মানে ভাইরাল করিয়ে দেওয়া, এবং এই কল রেকর্ডিং যিনি করেছেন বা যিনি ছেড়েছেন, তো তিনি করলেনই বা কেন প্রথমত? দ্বিতীয়ত হচ্ছে যে রত্নাদেবী বারবার বলেছেন যে আমরা রাজনৈতিক, তথাকথিতভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আমরা রাজনীতিতে এসেছি বা রাজনীতির আশ্রয় নিয়েছি আজকে শুধুমাত্র আমার মেয়ের ন্যায় বিচার এবং বাংলার প্রত্যেকটি মেয়ের জন্য, এক কথায়। তো তারপরেও প্রথম থেকে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের কুৎসা, আজও সেই কুৎসার কোনো শেষ বা অন্ত নেই। গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত কি পাচ্ছেন? দেখুন, আপনার এই প্রশ্নটাও আমি যদি ঠিক উত্তর না দিই তাহলে আর একটা বাজে মেসেজ যেতে পারে। রেকর্ডিংটা করেছেন, আপনি যে বললেন উনি কল রেকর্ডিংটা করেছেন, উনি ছেড়েছেন, আপনি খুব ভালো করে খেয়াল করে দেখবেন। আমি যতটুকু খেয়াল করেছি, আমি 2-4 দিন জন্য ওই জন্য চুপ করে খেয়াল করছিলাম, উনি কিন্তু ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় উনি কিন্তু ছাড়েননি। ওনার বেশ কয়েকটা পেজ আছে, বেশ কয়েকটা ইউটিউব চ্যানেল আছে, 8-9টা, তার কোনোটাতেই কিন্তু উনি এটাকে আপলোড করেননি। আমি জানি না এটা ওনার ভুল হয়েছে কি না। উনি 2-4 জন নিজের খুব ক্লোজ লোককে হোয়াটসঅ্যাপে হয়তো এটা দিয়েছিলেন, সেটা আমি 6 জন বা 5 জনটা আমি ঠিক জানি না। এবার সেই 5-6 জনের মধ্যে থেকে ব্যাপারটা লিক হয়। এবার উনি যে 5-6 জনকে পাঠিয়েছিলেন তাদের সকলের ইন্টেনশন হয়তো ঠিক ছিল না, তাদের মধ্যে থেকে এটা লিক হয়ে এটা মার্কেটে ভাইরাল হয়। আর মার্কেটে ভাইরাল হওয়ার পরেই যে সমস্ত রাজনৈতিক দল যে যার মতো করে জিনিসটাকে ধরে নিয়ে তাদের রাজনীতি চালু করে। এখানে অ্যাকচুয়ালি আমি খুঁজেই উঠতে পারছি না আমি কাকে দোষ দেব। ঘটনাটা অনভিপ্রেত, ঘটনাটাকে অন্যদিকে ঘুরিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। তবে আমি মানুষের কাছে অনুরোধ করব যে রত্নাদেবীর সততা নিয়ে কোনো প্রশ্ন এত তাড়াতাড়ি তোলা উচিত নয়।